আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনেকের অনুরোধের প্রেক্ষিতে ব্রাজিল টিমটা নিয়ে বিশ্বকাপের আগ মুহূর্তে এসে কথা বলতে চাচ্ছিলাম এবং আজকের এই ভিডিওতে ব্রাজিলের স্কোয়াড ডেপথ এবং সামনে আসলে কী কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে সকল কিছু নিয়ে আলোচনা করব। আর্জেন্টাইন ফ্যানরা এটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাইভাল ওয়াচ হিসেবে নিতে পারেন। একেবারে সরাসরি মূল টপিকটাতে চলে আসছে। দেখুন, প্রথমত যে জিনিসটা একেবারে অ্যাড্রেস না করলেই নয়, ব্রাজিলের কাছে কার্লো আনচেলত্তির মতো একজন কোচ আছেন এবং ব্রাজিলকে কেন্দ্র করে যত কিছু আপনি এই মুহূর্তে পজিটিভ জিনিস খুঁজে পেতে পারেন তার মধ্যে আমার চোখে অন্তত, আমি নির্দিষ্ট করে আমার কথা বলছি, কার্লো আনচেলত্তির মতো একজন কোচ থাকাটা সবসময় একটা অ্যাডেড পয়েন্ট। যদিও আমার কাছে অনেক দিন থেকে এই জিনিসটা মনে হচ্ছিল যে কার্লো আনচেলত্তি আসলে ব্রাজিলের ডাগ আউটে যথেষ্ট পরিমাণ সময় পেয়েছেন কিনা। গত বছরের মে থেকে এবছর এখন পর্যন্ত মাত্র একটা বছর হয়েছে, 12টার মতো ম্যাচ তিনি ডাগ আউট থেকে নেতৃত্ব দিতে পেরেছেন। 12টা ম্যাচে সম্ভবত 7টা জয় তার পক্ষে গিয়েছে, 5টা ড্র কিংবা পরাজয় আছে। সব দিক থেকে কার্লো আনচেলত্তির জন্য এটা সবচেয়ে পারফেক্ট একটা সিনারিও হতো যদি তিনি বিশ্বকাপের আগে আরও একটা মেজর টুর্নামেন্টে ব্রাজিলকে নেতৃত্ব দিয়ে আসতে পারতেন। সব মিলিয়ে একটা স্কোয়াড তৈরি করার জন্য, বিশেষ করে বিশ্বকাপ জয়ী একটা স্কোয়াড তৈরি করার জন্য চ্যাম্পিয়ন কোচদেরও যথেষ্ট সময় লাগে। সেই যথেষ্ট সময়টা আসলে কার্লো আনচেলত্তি পেয়েছেন কিনা এটা শুধুমাত্র আমার একটা কনসার্নের জায়গা। তবে এটা বাদ রাখলে একজন কোচের কোয়ালিটি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে হাই প্রোফাইল প্লেয়ারদেরকে সামলানো, তাদের ইগোটাকে পারফেক্টলি সামলে কিভাবে একটা দল তৈরি করতে হয় সেটা কার্লো আনচেলত্তি খুব ভালো করে জানেন এবং এটা ব্রাজিলের জন্য অনেক বেশি করে গুরুত্বপূর্ণ। আমি দিনের পর দিন বলেছি, কারণ ক্লাব ফুটবলের দুর্দান্ত পারফরমেন্সটা একটা টিম হিসেবে আমরা জাতীয় দলে দেখিনি। তবে সেটা যাই হোক, আনচেলত্তি ফ্যাক্টরটা আমি সবার সামনে এজন্যই তুলে আনতে চাই কারণ আমি ওই যে বললাম, ম্যানেজমেন্টের দিক থেকে কার্লো আনচেলত্তি যে কোনো সময় যে কোনো কিছু করতে পারেন, এটা আমি বিশ্বাস করি। নেইমারের কথা এরপরে বলতে হবে। শেষ মুহূর্তে এসে আনচেলত্তি নেইমারকে এই স্কোয়াডে রাখার সিদ্ধান্ত নিয়েছেন। এটা ব্রাজিল ফুটবলারদের জন্য একটা মোরাল বুস্টার হতে পারে। যদিও নেইমার আসলে কোন স্টেজ থেকে খেলা শুরু করবেন সেটা নিশ্চিত নয়। নেইমারের মতো একজন প্লেয়ার, তিনি ব্রাজিলের জার্সিতে যতগুলো গোল কিংবা অ্যাসিস্ট করে এসেছেন, তারপরে তার থাকাটা সবসময় একটা অন্যরকম ইনফ্লুয়েন্স তৈরি করবে। আমার কাছে মনে হয় এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে। তবে একই সঙ্গে বাস্তবতার নিরিখে আমি এই কথাটাও বলতে চাই যে নেইমারের উপর নির্ভরতা থেকে বেরিয়ে নেইমারকে ছাড়াই ব্রাজিলের কাছে একটা ফুল ওয়ার্কিং প্ল্যান থাকা লাগবে। নেইমারের যুক্ত হওয়াটা একটা বোনাস, একটা বিশাল বোনাস অ্যাড করবে। এটা ভেবে যদি আনচেলত্তি তার দলটা সাজাতে পারেন তাহলে সেটাই এই মুহূর্তে ব্রাজিলের জন্য সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। অর্থাৎ আমি এখানে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পথে নেইমার ফ্যাক্টরটা একপাশে সরিয়ে রেখে হিসাবটা করা যায় কিনা সেটা করছি, কারণ ইনজুরি ইস্যুটা এটা আমাকে করতে বাধ্য করছে। এরপর যদি আমি ব্রাজিলের ওভারঅল স্কোয়াডের দিকে তাকাই, বরাবরের মতো ফাইনাল থার্ডের অ্যাবিলিটি, বিশেষ করে একটা ফ্ল্যাঙ্কে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ভিনিসিয়াসের রিপ্লেসমেন্ট হিসেবে এখানে মার্টিনেলি, রাফিনা রিপ্লেসমেন্ট হিসেবে যদিও এস্তেভা উইলিয়ান যদি থাকতে পারতেন, ইনজুরি কারণে ছিটকে না পড়তেন, খুব ভালো একটা অপশন হতো। তবে লুইস হেনরিকে কিংবা ইয়াংস্টার রায়ান, ফাইনাল থার্ডে মাতিয়াস কুনহা, এনরিক কিংবা ইগোর থিয়াগো, কেউই একেবারে অসাধারণ ফর্মে আছেন বা একেবারে তাদের স্ব ক্লাবের হয়ে দুর্দান্ত খেলছেন সেটা বলবো না। তবে কুনহা এবং ইগোর থিয়াগো ইপিএলে মোটামুটি ধারাবাহিকভাবে পারফরমেন্স দিচ্ছেন। এনরিককে ফ্রেঞ্চ লিগে গিয়ে, অর্থাৎ লিগ ওয়ানে গিয়ে একটা ফর্ম ফিরে পাওয়ার ইঙ্গিত দিচ্ছেন, সেটা সর্বশেষ দেখলাম। এগুলো ব্রাজিলের পক্ষে যেতে পারে। বরাবরের মতো ব্রাজিলের জন্য সেই শক্তির জায়গা ফাইনাল থার্ডই। রাফিনা, ভিনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলে জ্বলিয়ে উঠতে হবে। ন্যাচারাল ম্যাচ উইনারদেরকে এবার জাতীয় দলের জার্সিতে আসলেই ম্যাচ বের করে আনতে হবে। তবে আপনি যত নিচের দিকে নামতে থাকেন তত বেশি কিন্তু ব্রাজিলের সমস্যার জায়গা তৈরি হয়। এই যেমন মিডফিল্ডের কথা বলি, আমার কাছে মনে হয় মিডফিল্ডে আরও একটা রেগুলার স্টার্টার প্রোফাইল ব্রাজিলের দরকার ছিল, যেটা একটা লম্বা সময় ধরে একাধিক কোচেরা খুঁজে পাননি। এই মুহূর্তে ব্রুনো গিমারেস ইপিএলে যে পারফরমেন্সটা দেন, শেষ মুহূর্তে এসে এই সিজনে ক্যাসেমিরো নিজেকে যেভাবে ফিরে পেয়েছেন, এগুলো পজিটিভ সাইন হতে পারে। তবে তাদের ব্যাকআপ হিসেবে যে প্লেয়াররা রয়েছেন তারা কি যথেষ্ট ইনফর্ম কিনা, এখানে আরও প্রোফাইল আনা যেত কিনা। এমনকি লুকাস পাকেতা, যিনি কিনা নানা কোচের সময়ে ব্রাজিলের জন্য আসলে গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিলেন এবং অনেক সময় অন অফ সুইচের মধ্য দিয়ে গিয়েছেন, তিনি কেমন পারফর্ম করবেন, এগুলো সব দিক থেকে আমাকে একটা জিনিসের দিকে নিয়ে যায়। মিডফিল্ডে ব্রাজিলের একেবারে পিওর মিডফিল্ডার, একেবারে পিওর বক্স টু বক্স প্রোফাইল আরও দরকার ছিল, যেটা একটা হিউজ মিসিং পয়েন্ট এবারে বিশ্বকাপে হতে পারে। তবে আপনি যদি আরও নিচে যান, সেখানে আপনি একই সঙ্গে একটা
অসম্ভব রকমের বৈপরীত্য দেখতে পারবেন। একই সঙ্গে আপনি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী মার্কিনোসকে দেখতে পারবেন, এখানে ইপিএল এর দুর্দান্ত পারফরমেন্স করা গ্যাব্রিয়েল মাগালিসকে দেখতে পারবেন, ব্যাকআপ হিসেবে যে ইবানেস কিংবা ব্রেমাররা আছেন তারাও যথেষ্ট স্কিলফুল, এটা যেমন পাবেন তেমনি আপনি যদি দুটো ফ্ল্যাঙ্কের দিকে তাকান অর্থাৎ রাইট ব্যাক এবং লেফট ব্যাক পজিশনের দিকে তাকান, সেখানে ওয়েসলি কিন্তু সর্বশেষ ইনজুরিতে পড়েছেন, যেটা একটা হিউজ লস। তাই আরও একবার অ্যালেক্সান্দ্রো এবং রাইট ব্যাক পজিশনে দানিলো ঘুরে ফিরে এই প্রোফাইলরা যারা এর আগেও বড় টুর্নামেন্টগুলোতে খুব একটা বেশি ভালো করেননি তাদের দিকে কি ব্রাজিল ঝুঁকে যাবে, এটা বিশাল পয়েন্ট। বিশেষ করে রাইট ব্যাক পজিশন ব্রাজিলের অ্যাকিলিস হিল, একটা লম্বা সময় ধরে সবচেয়ে দুর্বল একটা জায়গা, এবং আপনার ফুলব্যাকরা যখন ভালো করে না তখন মিডফিল্ডারদের উপর একটা অন্য রকমের চাপ পড়ে, তাদেরকে কিন্তু ডিফেন্সে অতিরিক্ত সময় ব্যয় করতে হয়, যেটা ম্যাচের পর ম্যাচ ব্রাজিলের ক্ষেত্রে দেখেছি। এবং আমার কাছে সবচেয়ে সারপ্রাইজিং যে ফ্যাক্টর লাগে, আপনারা যদি ব্রাজিলের ঐতিহ্যটা দেখে আসেন, ফুলব্যাক পজিশনে সর্বকালের অন্যতম একজন সেরা প্লেয়ার ব্রাজিল প্রডিউস করেছে। রাইট ব্যাক পজিশনে কাফু, লেফট ব্যাক পজিশনে রবার্তো কার্লোস, ব্রাজিলের 2002 বিশ্বকাপ জয়ী এই দুই গ্রেটেস্ট ফুলব্যাকদেরকে আমি সবসময় এতটাই হাইলি রেট করি যে কেউ যদি আমাকে বলেন যে তারাই সর্বকালের সেরা রাইট ব্যাক এবং লেফট ব্যাক, তাদের যে অনেক যুক্তি আছে সেটা আমি নির্দ্বিধায় মেনে নেব। এমনকি মডার্ন গ্রেড হিসেবে দানি আলভেজ, ওই ফ্ল্যাঙ্কটাতে মার্সেলোর মতো প্লেয়াররা এই রাইট ব্যাক লেফট ব্যাক পজিশনগুলোতে খেলেছেন। সাম্প্রতিক সময়ে ব্রাজিল কেন আসলে ভালো মানের ফুলব্যাক পায়নি, এটা রীতিমতো গবেষণা করার মতো ব্যাপার। তাই ডিফেন্সে মার্কিনোস কিংবা একেবারে গোলকিপার হিসেবে অ্যালিসনের মতো অভিজ্ঞ প্লেয়াররা থাকলেও এবং গ্যাব্রিয়েল মাগালিসের মতো রেগুলার পারফর্মার থাকলেও দুই সাইডের ওয়াইড স্পেস ডিফেন্ডিংয়ের ক্ষেত্রে ব্রাজিলের কাছে যে যথেষ্ট অপশান নেই সেটা নির্দ্বিধায় বলা যায়। এগুলোকে একপাশে সরিয়ে রেখে আমি আরও একটা পজিটিভ দিকে চলে আসি, এটা বিতর্কিত একটা কথা বলে মনে হতে পারে। 2026 বিশ্বকাপে এসে ব্রাজিলকে কেন্দ্র করে কিন্তু এত বেশি আলোচনা নেই, এবং এটার পেছনে একটা বড় কারণ নেইমারের ইনজুরি সংক্রান্ত ইস্যু। আমার কাছে এটা ব্রাজিলের জন্য ব্লেসিং ইন ডিসগাইজ, অর্থাৎ শাপে বর হতে পারে। এই যে খুব একটা বেশি আলোচনা, অথবা বলা উচিত আগের চেয়ে তুমুল আলোচনা যে এবার হচ্ছে না, এটা ব্রাজিলের জন্য পজিটিভ কিছু একটা নিয়ে আসতে পারে। দিন শেষে আপনার সাম্প্রতিক ফর্ম যাই থাকুক না কেন, বিশ্বকাপ কিংবা এমন 7-8 ম্যাচের টুর্নামেন্টের ক্ষেত্রে মোমেন্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট হয়। বিশ্বকাপের ওই 1-1.5 মাসে কিংবা এর আগে আপনি কোন অবস্থায় বিশ্বকাপে এসেছেন, এই সব মিলে 1.5-2 মাসের পারফরমেন্সই সব কিছু কিন্তু চেঞ্জ করে। তাই ব্রাজিল আসলে প্রথম ম্যাচে সে মোমেন্টামটা যদি খুঁজে পায় তাহলে সেটা ক্যারি করতে যদি পারে, এই ব্রাজিলকে ঘিরে পজিটিভ অনেক কিছু বলার থাকবে। প্রথম ম্যাচে মোরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, একটা কঠিন চ্যালেঞ্জ কিন্তু ব্রাজিলের সামনে আছে, অনেক কিছুর উত্তর সেই ম্যাচটার মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। ধন্যবাদ সবাইকে।